উদ্বোধনের পরপরই ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের ঝড় সামাজিক মাধ্যমে। কোনো পোস্টে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে জুড়ে দেওয়া হয়েছে ভুয়া লিংক। সেই লিংকে ক্লিক করার সাথে সাথে পৌঁছে যাচ্ছে আবার জুয়ার ওয়েবসাইটে। একই ইস্যুতে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেও টার্গেট করে ছড়াচ্ছে নানা গুজব। সবচেয়ে শঙ্কার বিষয়, ফ্যামিলি কার্ড নিয়ে নির্বাচনের আগে ছড়ানো মিথ্যা তথ্যগুলোও নতুন করে ভাইরাল হচ্ছে। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। নির্বাচনের শুরু থেকে সাধারণ জনগণের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রচারণা চালিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2024 সালে বিএনপির ফ্যামিলি কার্ড পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকে এ নিয়ে অপতথ্য ছড়াতে থাকে। ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি চলছে এমন একটি দাবিতে রুমিন ফারহানার ছবি সহ একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট টিভির লোগো ব্যবহার করে তৈরি করা এ ফটোকার্ডটি সম্পাদিত এবং রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি। এছাড়াও বিভিন্ন ভুয়া ফটোকার্ড, নেতাকর্মীদের নামে বানানো মন্তব্য এবং ভিন্ন ঘটনার ভিডিওকে ফ্যামিলি কার্ডকে ঘিরে নির্যাতনের ঘটনা বলে প্রচার করা হয়েছে সামাজিক মাধ্যমে। অপরদিকে নির্বাচনের পর বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচিকে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি পেজ বিভিন্ন ভুয়া ফটোকার্ড ও আবেদন লিঙ্ক ছড়িয়ে দিয়েছে। এসব লিঙ্কে ঢুকলে ফ্যামিলি কার্ড অনলাইন পোর্টাল দেখালেও আবেদন করুন বাটনে ক্লিক করলে ব্যবহারকারীকে নিয়ে যায় বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে। পাশাপাশি ফ্যামিলি কার্ড লিখে মেটার অ্যাড লাইব্রেরিতে খুঁজলেও পাওয়া যাচ্ছে ভুয়া আবেদনের লিঙ্ক সম্বলিত একাধিক বিজ্ঞাপন। এমনকি এআই দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমা রহমানের নামেও ভুয়া ভিডিও বানিয়ে লাইক শেয়ারের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে টিসিবির স্মার্ট কার্ডের আবেদন প্রক্রিয়াকে ফ্যামিলি কার্ডের আবেদন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওটি ইতিমধ্যে প্রায় 62 লক্ষাধিক বার দেখা হয়েছে। আবার 1.5 লক্ষাধিক মানুষ ভিডিওটিকে ঘিরে প্রতিক্রিয়াও জানায়। কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছেন এসব ওয়েবসাইট প্রতারণার উদ্দেশ্যে তৈরি। সরকারি ওয়েবসাইট familycard.gov.bd এ স্পষ্ট করা হয়েছে এই কর্মসূচিতে অনলাইনে সরাসরি আবেদনের কোনো সুযোগ নেই। শুধু তাই না, সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কথিত এনআইডি কার্ড দেখিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের নামে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা যায় ব্যবহৃত এনআইডি কার্ডটি ভুয়া এবং এমন কোনো ফটোকার্ড দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেনি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল ফ্যামিলি কার্ড ইস্যুতে নানা অপতথ্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। বর্তমানে ফেসবুকে স্ক্রল করলে প্রতি মিনিটই যেন অন্তত একটি করে বিভ্রান্তিকর তথ্য চোখে পড়ছে। দেশ ও দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা দেখে নিচ্ছিলাম প্রতিবেদন এবং এই যে একটি ইস্যু ফ্যামিলি কার্ড, এই ইস্যুটিকে ঘিরেই কত ধরনের গুজব আমাদের চোখে পড়েছে। হয়তো আরও আছে যেগুলো আজকের প্রতিবেদনে উঠে আসেনি। এভাবেই আমরা যখন কোনো একটি ঘটনা ঘটতে দেখি, সেটা দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক ক্ষেত্রেই হোক না কেন, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে, এমনকি আমরা সাম্প্রদায়িক বিভিন্ন ক্ষেত্রেও দেখেছি যে একটা কোনো ঘটনা ঘটলে সেটিকে ঘিরে আরও নানা ধরনের গুজব তৈরি হয়ে যায় সাথে সাথেই, খুব মুহূর্তের মধ্যেই। এসব নিয়েই আজকের আলোচনা। কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান আমাদের সাথে আজ যুক্ত আছেন। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, হয়তো আপনার চোখেও পড়েছে এই ধরনের কিছু গুজব, হয়তো আরও আছে। একটু আপনার মন্তব্য শুনে নিতে চাই শুরুতেই। ফ্যামিলি কার্ড নির্বাচনের আগে থেকেই এটি একটি প্রতিশ্রুতির মধ্যেই ছিল এবং এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশার জায়গাও ছিল, একটা আগ্রহের জায়গাও ছিল। সেই ফ্যামিলি কার্ড নিয়ে এত ধরনের অপতথ্যের প্রচার যে হচ্ছে, এ নিয়ে দলীয়ভাবে আপনাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। দলীয়ভাবে শুধুমাত্র একটি ঘটনা নিয়ে তো আর প্রতিক্রিয়া নয়, অনেকগুলো বিষয় রয়েছে। ইনফ্যাক্ট সবগুলো বিষয় নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। তো ফ্যামিলি কার্ড যখন আমরা প্রথম আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করি, তখন যেটা হয়, আমাদের তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যখন এটা ঘোষণা করেন, খেয়াল করে দেখবেন সাথে সাথে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে খুব
তীব্রভাবে এটা সমালোচনা করা হয়েছে। এটা সম্ভব না বাস্তবায়ন করা, এটা অবাস্তব, নারীদের নামে কেন ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কেন পুরুষদের নামে নয়, বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছিল এবং তারা বলেছে এটা সম্ভব না বাস্তবায়ন করা। এবং তারপর নির্বাচনের আগে যখন এটা আমাদের একেবারে নির্বাচনের প্রতিশ্রুতির মধ্যে থাকলো এবং আমাদের চেয়ারম্যান মহোদয় এটা বারবার বিভিন্ন জায়গায় বলা শুরু করলেন, তখন আরেক ধরনের ডাইমেনশন চলে এলো। সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড এটা লাগবে না, রাখ তোর ফ্যামিলি কার্ড, এই ধরনের একটা কথাবার্তা। তারপরে হচ্ছে ফ্যামিলি কার্ড এটা সরকারের টাকা নাই, সরকারের টাকা থাকবে না, এই ধরনের একটা। সরকার গঠন করার পরে নির্বাচিত হয়ে আমাদের দল যখন সরকার গঠন করলো এবং খুব দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিল, যখন এরা দেখতে পেল যে না ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হয়ে যাচ্ছে, এখন নতুন ডাইমেনশন। আপনারা হয়তো দেখেছেন যে সাতক্ষীরায় একটি রাজনৈতিক দলের কর্মীরা যারা নির্বাচিত হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের নামে টাকা তুলছে। এটা আপনারা বেসরকারি টেলিভিশন প্রতিবেদনে দেখেছেন। পাশাপাশি হচ্ছে এই যে জুয়ার সাইটগুলো এরা ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের কথা লিঙ্কে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আমরা খুব ভয়াবহ যে আতঙ্কের মধ্যে আছি সেটা হচ্ছে ফেক ফটো কার্ড। ফটো কার্ড দিয়ে আমি নিজেও বিভ্রান্ত হয়েছি। এমনভাবে ফেক ফটো কার্ড তৈরি করা যায় যে কেউ বিভ্রান্ত হয়ে যাবে। এইটা একটা সলিউশন আমার মনে হয় আসা দরকার। আপনাদের ৭১-এর ফেক ফটো কার্ড চালু হতে আমি দেখেছি, তাদের নামে আপনাদের লোগো ব্যবহার করে অন্যান্য জায়গায়, এবং অরিজিনাল ফটো কার্ডের বা অরিজিনাল টেলিভিশন চ্যানেলগুলোর নাম নকল করে বা নামের কাছাকাছি বানান দিয়ে বিভিন্ন চ্যানেল খুলেছে। আমার মতে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেটার সাথে যোগাযোগ করে, কারণ এটা মোস্টলি ছড়ায় হচ্ছে ফেসবুকের মাধ্যমে, তাদের সাথে যোগাযোগ করে খুব স্ট্যান্ডার্ড এবং খুব ইফেক্টিভ একটা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো সব ফ্যাক্ট চেক করা উচিত এবং যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। তাহলে এটা হয়তো এই ধরনের মিস ইনফরমেশন ক্যাম্পেইন এগুলো বন্ধ করতে পারে। কিছু প্রতিষ্ঠান ফ্যাক্ট চেকিং এর কাজটি করছে এবং আমরা দেখেছি যে নির্বাচনের আগে প্রচুর ব্যস্ততা গিয়েছে তাদের, কারণ এত গুজবের ছড়াছড়ি ছিল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতার যে জায়গাটি, সাধারণ মানুষ যারা এখন সবার হাতে স্মার্টফোন আছে, সবাই ফেসবুক, টিকটক, ইউটিউব ব্যবহার করছে, তারা এত সহজে বিভ্রান্ত হচ্ছে। তাদের মধ্যে মানে ইন্টারনেট তারা ব্যবহার করছে কিন্তু ইন্টারনেট লিটারেসি এখনো সেভাবে নেই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজটি আসলে কিভাবে করা যেতে পারে? দেখুন, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এটা আসলে নির্ভরশীল বিভিন্ন বিষয়ের উপরে। প্রথম কথা হচ্ছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত তার প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবে ততক্ষণ এই ঝুঁকি থেকেই যাবে, সে সাধারণ মানুষই হোক আর অসাধারণ মানুষই হোক। এখন আমাদের যেটা অবস্থা দাঁড়িয়েছে, আপনার এই ৭১ টিভির এই নিউজটাই কিন্তু বেশিরভাগ মানুষ দেখবে সোশ্যাল মিডিয়া থেকে, কেউ বেশিরভাগ দেখবে হচ্ছে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে, এটা নিশ্চিত। জি, টেরেস্ট্রিয়াল ব্রডকাস্টে এত বেশি দর্শক কিন্তু এখন আর থাকে না। কেউ এই রিলস আসার পর যেটা হয়েছে, মানুষের আসলে, আমি আমার নিজের কথা বলি, কিছুদিন আগে একটা ভ্যাকেশন আমার মনে হলো একটা সিনেমা দেখি, খুবই ভালো একটা হলিউডের সিনেমা, আমি দেখতে বসলাম এবং বিলিভ মি আমি একবারে শেষ করতে পারি সিনেমা। আমি ১০-১২ মিনিট দেখার পরে আমার ধৈর্য নষ্ট হয়ে যায়, আবার বের হয়ে অন্য একটা কাজ করি বা অন্য একটা কিছু দেখে আবার ঢুকি। সো আমাদের যে এই যে অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে সামাজিক মাধ্যমে রিলস দেখতে দেখতে, এবং এইটা আমাদের যে অভ্যাসটা চেঞ্জ হয়েছে এর আরেকটা খারাপ অবস্থা হচ্ছে যে আমরা নিউজটাও আমরা এই সামাজিক মাধ্যম থেকে নেই। সুতরাং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটা হবে আমার খুব বেশি আশাবাদী না। এটার সমাধান আমি যেটা বললাম ওইটাই, যে যারা মিস ইনফরমেশন স্প্রেড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ তাদের আইডি একেবারে চিরতরে ব্লক করে দেওয়া, তাদের আইপি সহ এই ধরনের যদি কিছু মেজার্স নিতে থাকে তাহলে হয়তো এটা বন্ধ হতে পারে।
জি, এই যে প্রতিকারের পদ্ধতি নিয়ে আসলে কথা হচ্ছিল, আমি এই ব্যাপারে আরো বিস্তারিত আপনার কাছে জানতে চাই। তবে আমাদের যে বিদ্যমান আইন, সেই আইনে কি এইভাবে অনলাইনে যারা গুজব ছড়াচ্ছে তাদের ব্যাপারে স্পষ্ট করে বলা আছে, বা তাদের শাস্তির বিধান কি আসলে আপনার কাছে যথাযথ মনে হয় কিনা? দেখুন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিদ্যমান যে পিনাল কোড আছে সেটা দিয়ে এটা করা সম্ভব। তারপরে যদি সরকার চিন্তা করে যে না, আরো কম্প্যাক্ট, আরো ডাইনামিক সাইবার সিকিউরিটি অ্যাক্ট করবেন, ডেফিনেটলি কাজ করতে পারেন। তবে সেটা যেন আবার এমন না হয় যে ভুল করে সংবাদকর্মীরা যে সকল কোনো নিউজ করলে তারা যেন আবার রিপ্রেশনের শিকার না হন। এটা যে একটা ব্যালেন্সড কিছু যেন থাকে। আমরা শেষ একটি আইন দেখেছি যেটাতে এমন কঠোরভাবে করা হয়েছিল যে আসলে এই প্ল্যাটফর্মগুলোর মালিকরা পর্যন্ত তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। মানে ইউটিউবের মালিক বা ফেসবুকের মালিক, ফেসবুক কর্তৃপক্ষ, এত কঠোর আইন হওয়া সম্ভব না। তবে আমি মনে করি সবচেয়ে ভালো উপায় হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা, মেটা সিঙ্গাপুর, তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে এটার সলিউশন আনা। সেটা হচ্ছে থার্ড পার্টি যারা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার থাকবে, তারা ফ্যাক্ট চেক করে এটা সাবমিট করার সাথে সাথে ওই যে ফেক নিউজটা, ওই ফেক কার্ড যারা আপলোড করবে, ওই ফেক কার্ড বা যারা ওই ফেক ভিডিও আপলোড করবে, সাথে সাথে ওটার নিচে একটা নোটিফিকেশন চলে আসবে, এটা একটা স্টিকার চলে আসবে যে এটা ফেক। এইটুকু জবাবদিহিতার আওতায় আমরা যদি সামাজিক মাধ্যমগুলোকে আনতে পারি তাহলে এটা অনেক ইজি হয়ে যাবে। মানে মানুষ যেন বিভ্রান্ত না হয়, যেহেতু প্ল্যাটফর্মটা তারা অফার করতেছে, এটার সিকিউরিটি, এটার সেফটি দেওয়ার দায়িত্ব তাদের, কারণ তারা এখান থেকে রেভিনিউ ইনকাম করছে, বাংলাদেশ থেকে তারা রেভিনিউ ইনকাম করছে। সুতরাং এই দায়িত্বটুকু তাদেরকে নিতে হবে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে এই বাধ্যবাধকতার ভিতরে নিয়ে আসা। জি, এবং অনেক সময় আমরা যেটা দেখি, আমি যদি আবার একটু আইনের প্রসঙ্গে আসি, অনেক সময় আমরা যেটা দেখি যে যারা এই গুজবগুলো ছড়াচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছে, কিন্তু সেই ব্যক্তি অবস্থান করছে দেশের বাইরে। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে তার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, ছোট করে যদি একটু বলেন? দেখুন, দেশের বাইরে যারা রয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে ভিউ ব্যবসায়ী। তার একটা ইউটিউব চ্যানেল আছে, তার একটা ফেসবুক পেজ আছে, এখান থেকে সে তার মনিটাইজেশনের মাধ্যমে কিছু আয় রোজগার হয়। তো ওই জায়গাটাতে যদি আপনি আঘাত করে দেন তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেটা বা কে জানাতে হবে যে ঠিক আছে, তোমার যদি মনে হয় যে সে এটা তোমার কি বলে আইন ভঙ্গ করছে না, তাহলে তুমি এটা রাখো, কিন্তু আমার দেশের ভিতরে এটা তুমি চালাতে পারবে না। ওই লিঙ্কটা, তার ওই পেজটা বা তার ইউটিউব চ্যানেলটা বাংলাদেশে বন্ধ করে দেওয়া, ঠিক আছে? তাহলে দেখবেন যে এটা ওরা নিজেরাই তখন সোজা হয়ে যাবে, কারণ তাকে তো বাংলাদেশের দর্শকদের কাছে এটা পৌঁছাইতে হবে, তার ভিউ ব্যবসা তো জারি রাখতে হবে। তার ভিউ ব্যবসা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে, তাহলে তো আর কোনো কিছু থাকতেছে না তার। তো এই সহজ বিষয়টা যদি করা সম্ভব হয় তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তাহলে এটা সম্ভব। অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয়ে আপনার মতামত আমরা জানছিলাম, পরামর্শ আমরা জানছিলাম। ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেবার জন্য, আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথেই।